শরতের মেঘের ভেলায় ভাসতে ভাসতে আমরা পৌঁছে গেছি সূর্যোদয়ের দেশ জাপানে। আমি এসেছি এখন ইন্ডিয়ান বেঙ্গলি অ্যাসোসিয়েশন জাপানের মিস্টার দীপঙ্কর বিশ্বাসের কাছে। নমস্কার মিস্টার বিশ্বাস। নমস্কার দাদা। মিস্টার বিশ্বাস, আমি প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইব যে টোকিওতে বাঙালি কালচার বা বাঙালি ঐতিহ্য এই যে আপনারা ধরে রেখেছেন দুর্গাপুজোর মাধ্যমে, তার ইতিহাস সম্পর্কে যদি আপনি কিছু বলেন। আচ্ছা, আমাদের সংস্থা শুরু হয়েছিল 2007 সালে। আমরা যারা এখানে প্রবাসী বাঙালি আছি তারা মিলে সংস্থাটা শুরু করি এবং আমরা শুরু করি সরস্বতী পুজো দিয়ে। দুর্গাপুজো করার এরকম সাহস আমাদের ছিল না, বা আমরা তখন অত বড় ছিলাম না, এখানে খুবই কম লোক ছিলাম। যাই হোক, আমরা সরস্বতী পুজো দিয়ে শুরু করি। তারপর 2012 সালে আমরা প্রথম দুর্গাপূজা শুরু করি। তো এটা আমাদের তৃতীয় বছর। আমাদের এখানে পুজো আমরা টোকিওতেই করে থাকি। তো আমাদের এখানে জাপানে অনেক প্রতিকূলতা রয়েছে, যেরকম ধরুন আমাদের হল পাওয়া একটা খুব সমস্যা আর কি। আমাদের কোনো বছর আমরা এক জায়গায় পুজো করতে পারি না, আমাদের বিভিন্ন জায়গায় হল দেখতে হয়। হলটা ঠিক করাটা একটা মানে খুব কঠিন কাজ। বিভিন্ন জায়গায় ধরুন মানে বিভিন্ন রকম প্রতিকূলতা রয়েছে, যেমন ধরুন আমাদের ভিতরে খাবার অ্যালাউ করে না, বা মানে ধর্মীয় কোনো অনুষ্ঠান কোনো হলে হতে দেয় না, হ্যাঁ, বা বাইরে যদি আমরা করতে চাই সেটাও এখানে জাপানে একদম নিষিদ্ধ। কোনো মানে ধর্মীয় অনুষ্ঠান বাইরে করা একদম সম্ভব না। তার জন্য আমরা মানে যেখানে ভালো হল পাই আমরা সেখানেই পুজো করে থাকি। আমাদের দেশের পুজোর ডেটের সঙ্গে আমরা কখনোই মানে এক করে ফেলতে পারি না, যেহেতু আমরা জাপানে সবাই ব্যস্ত। আমাদের কোনো না কোনো মানে উইকেন্ডে শনিবার রবিবার আমাদের পুজো করতে হয়। বিদেশে তো অনেক প্রতিকূলতা রয়েছে, সেটা তো বুঝতেই পারছেন। মানে আমাদের এখানে অনেক কিছুই পাওয়া যায় না, যেরকম ধরুন মানে এখানে কলা গাছ পাওয়াটা খুব দুষ্কর, তুলসীর পাতা পাওয়া যায় না, বেল পাতা পাওয়া যায় না। হ্যাঁ, ফুল পাওয়া যায়, কিন্তু সেই ফুল দিয়ে পুজো করা মানে সম্ভব কিনা সেটা আমরা নিজেও জানি না। তবে এই প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা চালিয়ে যাচ্ছি। প্লাস আমরা যে কথাগুলো বললাম, আমি বেল পাতা আমাদের প্রত্যেক পুজোতে আমরা ইউজ করেছি, আর সেটা আমরা দেশ থেকে নিয়ে আসি। বেল পাতা ধরুন, তুলসী পাতা, তারপর দূর্বা, আমরা তো সব দেশ থেকে আগে থেকে নিয়ে আসি। এগুলো কিছুটা একটু শুকিয়ে যায়, কিন্তু জাস্ট মানে আমাদের কাজ চালিয়ে নিই আমরা। তো এইগুলো করে আমরা আমাদের মানে দেশের আনন্দ বা দেশের সেই পুজোর অনুভূতিটা যতটা সম্ভব আমরা তুলে ধরার চেষ্টা করি। আচ্ছা, পুজোতে ঢাক নিশ্চয়ই বাজানো হয়, তো সেটা কি রেকর্ড করে বাজান না আপনাদের মধ্যে থেকেই কেউ বাজান? আচ্ছা, এটা খুব ভালো প্রশ্ন করেছেন। ঢাকটা আমরা দুর্গাপূজা, যেহেতু দুর্গাপূজা আমরা যখন শুরু করেছি তখন ঢাকটা আমরা দেশ থেকে নিয়ে এসেছি। তবে এটা বাজানোর আমাদের কোনো প্রফেশনাল বাজানোর লোক নেই এখানে, তার জন্য আমাদের, তবে আমরা যেহেতু বাঙালি সবাই কেউ না কেউ একটু আধটু ঢাক বাজাতে পারি। তো আমরা ওদিন ঢাকটাকে একদম ওপেনলি পুরো সবার সামনে রেখে দিই। হ্যাঁ, যে পারে সেই বাজায়। তবে আমাদের মধ্যে কয়েকজন আছেন যারা খুব ভালো ঢাক বাজায়, তারা অবশ্যই তাদেরকে একদম স্পেশালি তাদের ঢাক বাজানোর জন্য রেখে দিই আমরা। রসনা মেটানোর জন্য আপনাদের কি ব্যবস্থা করেন আপনারা পুজোতে? হ্যাঁ, ঠিক বলেছেন। এখানে দেখুন অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে জাপানে, যেগুলো খুব ভালো, আর অনেক ইন্ডিয়ান ভালো ভালো কুক যারা এখানে রান্না করেন। তবে প্রবলেমটা আমাদের কি, আমরা পুজোতে কখনো আমিষ ইউজ করি না, মানে আমরা সব নিরামিষ খাবার পুজোতে রাখি। যার জন্য এইসব রেস্টুরেন্টগুলো থেকে আমার খাবার আনা খুব দুষ্কর হয়ে পড়ে, যেহেতু নিরামিষ রান্না খুব কম লোকেই করে এখানে। তো আমরা কি করি, এখানে কয়েকটা রেস্টুরেন্ট আছে, আমাদের কলকাতার এক ভদ্রলোকের রেস্টুরেন্ট আছে, ওনাকে আমরা বলে ওনার কাছ থেকে ধরুন আমরা ফ্রাইড রাইস করে দিলেন, আর কয়েকটা তরকারি করে দিলেন, তার সঙ্গে কিছু সিঙ্গারা, তারপর চাটনি বা অন্য টাইপের কিছু ভাজা, এগুলো রেখে দিতাম আমরা। তবে এই লাস্ট 2 বছর ধরে আমরা ফ্রাইড রাইস বা অন্য খাবারের মধ্যে যাচ্ছি না, আমরা একদম মানে বাঙালিয়ানা হিসাবে যেটা বলেন আপনি, মানে খিচুড়ি। আমরা কি করেছি, 2 বছর থেকে শুরু করেছি খিচুড়ি, আর খিচুড়ির সঙ্গে থাকছে আমাদের চাটনি, তারপর বিভিন্ন রকম সবজি, তারপর থাকছে আপনার বেগুনি, তারপর ধরুন সিঙ্গারা বা চা তো সাইডে থাকছেই। আর বিভিন্ন টাইপের ছোটখাটো রেস্টুরেন্ট এসে আমাদের এখানে স্টল দেয়, যেগুলোতে আপনি ফুচকা পাচ্ছেন দেশের, তারপরে পাপড়ি চাট পাচ্ছেন, আরো মানে টুকটাক জিনিসপত্র মানে ছোট ছোট উপরে স্টল দিয়ে তারা বিক্রি করেন তাদের মতো। দোকানগুলোর সামনে সবাই ভিড় করে দাঁড়ায় বা খাওয়া দাওয়া করে, এটা একটা আলাদা মজা।
আচ্ছা মিস্টার বিশ্বাস, এবার আমি আপনাকে জিজ্ঞেস করবো যে জাপানে আপনাদের এই পুজোতে গত 2 বছর ধরে হয়েছেন, এবার 3য় বছরে পড়লো, পুজোর প্রোগ্রামের ব্যাপারে আপনারা কি করেন? হ্যাঁ, অবশ্যই আপনি যেটা বলেছেন, পুজো মানেই তো আনন্দ, আর আনন্দ মানেই তো নাচ গান থাকতেই হবে। আমাদের নিজেদের মধ্যে কিছু শিল্পী রয়েছে যারা গান বা নাচ করে, তবে তারা অবশ্যই করবে, তবে কিছু আমরা প্রফেশনাল আনি যেগুলো মানে যারা মানে অরিজিনালি নাচ বা গান করেন আর কি। তবে আমাদের সংস্থা যেহেতু খুব একটা পুরনো নয়, বা আমাদের মানে আর্থিক দিক থেকে আমরা খুব একটা স্ট্রং নই, যার জন্য আমরা কি করি, এখানে মানে দেশ থেকে আনার মতো আমাদের এখনো আনিনি আমরা এখনো। আর জাপান জায়গাটা এমন এক্সপেন্সিভ, যেটা দেশ থেকে আনতে গেলে মানে খুব বড় মাপের একটা বাজেট না করে মানে আনার রিস্ক নেওয়া যায় না। আর যার জন্য আপনি যেরকম দেখেছেন, মানে অন্য দেশে যেরকম আর্টিস্টরা যায়, জাপানে খুব আর্টিস্টরা কিন্তু আসেন না এখানে, বা কেউ আনার চেষ্টাও কখনো করেন না হয়তো। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ মিস্টার বিশ্বাস, আপনার সাথে কথা বলে সত্যি খুব ভালো লাগলো, এবং আপনাদের অর্গানাইজেশন আজ 3 হয়েছে, কাল 30 হোক, সেই আশা রেখে আমরা বিদায় জানাই আপনাকে। অনেক ধন্যবাদ। এইভাবেই তৈরি হচ্ছেন প্রবাসী বাঙালিরা। বাংলা পডকাস্ট পরের পর্বে পৌঁছে যাবে আর এক পুজোর প্রাঙ্গণে আপনাকে সঙ্গে নিয়ে।